অ্যানেনকেফালি, তাই না? অ্যানেনকেফালিটা পড়বো, হাইড্রোক্যাফালাসটা পড়বো, আর নিউরাল টিউব ডিফেক্ট, ডাউনস, এই জিনিসগুলো যদি আমরা পড়ি ম্যাক্সিমামটা মানে এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। হ্যাঁ, এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের ম্যাক্সিমামটা কাভার হবে। অ্যানেনকেফালি, হাইড্রোক্যাফালাস, নিউরাল টিউব ডিফেক্ট, ডাউনস, এই জিনিসগুলোর মেইনলি আমাদের কি কি জানতে হবে, বিশেষ করে ইনসিডেন্সটা জানবো, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে রিস্ক ফ্যাক্টর, ইনসিডেন্স, রিস্ক ফ্যাক্টরস, ইটিওলজি বা রিস্ক ফ্যাক্টরস বা পজিটিভ মানে কজ, এটা হোয়াট আর দ্য কজ, হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস বা হোয়াট আর দ্য ইটিওলজি, সেম জিনিস, এইগুলো জানবো। আর এইগুলো যদি মানে এগুলো করে রাখবো সেই সাথে। এবং এরকম একটা যার প্রিভিয়াস প্রেগনেন্সি যদি এরকম থাকে তাহলে প্রি কনসেপশনাল কাউন্সিলিংয়ে আসলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে কিন্তু রিস্ক অফ রিকারেন্স এই জিনিসটা জানতে হবে, তাই না? এই প্রত্যেকটা রিস্ক অফ রিকারেন্স কত, এই জিনিসটা আমাকে জানতে হবে। আর সেই সাথে জানতে হবে যে তাহলে এই পেশেন্টের রিস্ক অফ রিকারেন্স যদি এরকম হয়, ওকে আমি এন্টিন্যাটালি কিভাবে ম্যানেজ করব বা এন্টিন্যাটাল কেয়ারটা কেমন হবে, হ্যাঁ, আর অবস্টেটিক কেয়ারটা আমার কেমন হবে। ঠিক আছে, এটা কি আমি টার্মিনেশন করতে হবে নাকি টার্মিনেশন না করেও পারা যাবে, এরকম। যেমন অ্যানেনকেফালির ক্ষেত্রে তো যেহেতু এটা লিথাল, টার্মিনেশন করতে হয়। হাইড্রোক্যাফালাসের ক্ষেত্রে ডিপেন্ড করে, মাইল্ড হাইড্রোক্যাফালাসের ক্ষেত্রে তো এরকম হয়তো আমরা কন্টিনিউ কিছু করে তারপরে হচ্ছে আফটার রিজনেবল পিরিয়ড অফ ম্যাচুরিটি আমাদের হচ্ছে ওকে এরপরে শান্ট অপারেশন, ডেলিভারির পরে শান্ট অপারেশন করে দিতে পারি। নিউরাল টিউব ডিফেক্টের ক্ষেত্রেও কিন্তু ডিপেন্ড করবে। ওপেন নিউরাল টিউব ডিফেক্ট যেমন হচ্ছে অ্যানেনকেফালি যদি হয় তাহলে সেক্ষেত্রে তো তার কিছু করার নেই, কিন্তু অন্য তাকে টার্মিনেশনে যেতে হবে। কিন্তু আদার্স যেগুলো আছে যেমন এনকেফালোসিলি এগুলো যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার আর হচ্ছে সবগুলোতে কিন্তু টার্মিনেশনের ইন্ডিকেশন নেই, যেগুলোতে আর কি অপারেশন করা যায়, অপারেবল, এবং যদি কম্পিটেবল উইথ লাইফ, আদার্স কোনো অ্যানোমালি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওকে আমরা রাখতে পারি আপ টু রিজনেবল পিরিয়ড অফ ম্যাচুরিটি, তারপরে আমরা ডেলিভারি করবো। ডাউন্সের ক্ষেত্রে কিন্তু আবার ভিন্ন কথা। ডাউন্সের ব্যাপারে যদি আমরা একদম কনফার্ম হই তাহলে সেক্ষেত্রে আমরা অফার করতে পারি যে এই বাচ্চাটা কিন্তু এরকম হতে পারে, মেন্টাল রিটার্ডেড হতে পারে, যদি তারা হচ্ছে গিয়ে যদি মানে পেশেন্টের লোকজন যদি বলে যে হ্যাঁ আমরা হচ্ছে গিয়ে করতে, হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ লিমন। আচ্ছা আচ্ছা, যেই থাকো, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে যদি আমাদের এখন এমন যদি হয় যে তাহলে ডাউন্সের ক্ষেত্রে সাধারণত আমরা তাহলে তখন পেশেন্টের উপরে বেশিরভাগটা ছেড়ে দিই, তাই না? যে যদি যেহেতু কনফার্মেটরি কিছু টেস্ট আছে, আমরা দেখবেন যে আমরা এটা অস্পির বইটা ওইখানে কাউন্সিলিং এর মধ্যে এই বেশি মানে সবটাই কিন্তু চলে আসবে। এই জন্য আমি আলাদা করে আর বলতে চাচ্ছি না, শুধু দেখবেন যে ওখানে এইগুলো সবই কাভার করা আছে, আপনার একটু পড়ে নিতে হবে নিজেদেরকে। এই জন্য আমি এটা সম্পর্কে একটু কম যাব, যে দুই একটা জিনিস সম্পর্কে আমাদের আইডিয়া কম সেই কয়েকটা জিনিস শুধু বলবো। যেমন অ্যানেনকেফালির ক্ষেত্রে, অ্যানেনকেফালি যদি বলা হয় হোয়াট আর দ্য কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস, তাহলে মেইনলি ইম্পর্টেন্ট কোনটা বলবো অ্যানেনকেফালির ক্ষেত্রে, ঠিক আছে? একটু করে বলে যাই। অ্যানেনকেফালির ক্ষেত্রে আমরা মেইনলি বলবো হচ্ছে গিয়ে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির কথাটা বলবো, অ্যান্টি এপিলেপটিক কোনো ড্রাগ সে খাচ্ছে কিনা এরকম, যেমন হচ্ছে মেথোট্রেক্সের, সোডিয়াম ভ্যালপ্রোরেট বা কার্বামাজিপিন, সেগুলো হচ্ছে অ্যান্টিফোলেট ড্রাগ, এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর হচ্ছে অ্যানিপ্লয়েডি তার হিস্ট্রি আছে কিনা, ডাউন সিনড্রোমের তার বেবির হিস্ট্রি আছে কিনা, মানে তার নিজের আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস আছে কিনা, এইগুলো হচ্ছে গিয়ে সবচেয়ে মানে মেইন রিস্ক ফ্যাক্টরস। এই বা যদি আমি এগুলো হচ্ছে যদি বলা হোয়াট আর দ্য কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস এরকম। আর যদি সরাসরি এটিওলজি বলা হয় তাহলে প্রথমত তাহলে আমরা কিভাবে বলবো, ওই যে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, অ্যান্টিফোলেট ড্রাগ, তার মধ্যে এগুলো বললাম। তারপরে হচ্ছে বললাম যে কিছু ডিজিজ যেমন হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, যদি আলাদা এভাবে গদবাধা যদি বলতে চান বা আমাদের রিটেনে যদি এভাবে লিখতে হয়, যদি একটু মার্কস বেশি থাকে তাহলে সেক্ষেত্রে এভাবে লিখবো যে ডিজিজের মধ্যে লিখবো যে ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, তারপর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এপিলেপসি। জেনেটিকের মধ্যে লিখলাম অ্যানুপ্লয়েডি,
আর হচ্ছে এনভায়রনমেন্টালের মধ্যে অবেসিটি, ফিভার, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল যে এক্সপোজার যেমন হচ্ছে মার্কারি, লেড, হ্যাঁ এগুলো, তারপরে মাল্টিফ্যাক্টোরিয়াল আর হচ্ছে ইডিওপ্যাথিক, এইটুকু লিখলাম অ্যানেনকেফালির জন্য। তো কি কি বলেছিলাম যে এখন তাহলে আমরা এই পেশেন্টের রিস্ক ফ্যাক্টর বলে ফেলছি। তাহলে ইনসিডেন্সটার কথা কি বলবো, মানে নর্মালি ওপেন নিউরাল টিউব, এটা কি ওপেন নিউরাল টিউব ডিফেক্ট। আর এটা কেন হচ্ছে, ফেলিওর টু ক্লোজার অফ ক্রেনিয়াল এন্ড অফ এমব্রায়োনিক নিউরাল টিউব, ইএনটি মনে রাখি, এমব্রায়োনিক নিউরাল টিউব, এটার হচ্ছে ক্লোজারের সমস্যা। ঠিক আছে, আচ্ছা এছাড়া আর কি কনজেনিটাল অ্যানোমালি এখানে অ্যাসোসিয়েটেড থাকতে পারে, যেমন হাইড্রোনেফ্রোসিস থাকতে পারে, ক্লেফট লিড থাকতে পারে, স্পাইনা বাইপিডা থাকতে পারে, কার্ডিয়াক অ্যাবনরমালিটি থাকতে পারে, ওমফালোসিল থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এছাড়া এইখানে আমার কিছু প্যাথোলজি কি চেহারা কেমন হয় সেগুলো একটু দেখে নিয়েন আপনারা, এটা আমরা জানি। আচ্ছা এছাড়া আমরা এখন কিভাবে ডায়াগনোসিস করি। আচ্ছা ইনসিডেন্সটা আর হচ্ছে রিস্ক অফ রিকারেন্স, এগুলো একসাথে সবগুলো এক জায়গায় করে নিয়েন, তাহলে একটু কষ্টটা কম হবে। কারণ কি না হলে না, মানে এগুলো তো আমাদের সব জায়গাতেই আছে। যেমন ইনসিডেন্স অফ অ্যানেনকেফালি হচ্ছে 1 in 1000, বইতেও আছে দেখেন। আর রিস্ক অফ রিকারেন্স কেমন, রিকারেন্স রেট হচ্ছে 5% আফটার 1 বার্থ। যদি তার হিস্ট্রি অফ 1 অ্যানেনকেফালি বেবি থাকে তাহলে হচ্ছে একটা যদি এরকম ধরনের বাচ্চা হয় তাহলে পরবর্তী মানে চান্স হচ্ছে 5%, আর যদি দুইটা হয় তাহলে 13%। ঠিক আছে, দুইটা অ্যানেনকেফালি বেবি হিস্ট্রি থাকলে এই মানে আস্তে আস্তে বাড়তে থাকবে, যত বেশি অ্যানেনকেফালি বাচ্চা হবে তত তার ইনসিডেন্স বাড়তে থাকবে। আচ্ছা এখন আমি বলতে চাচ্ছিলাম যে তাহলে আমাদের কিভাবে আমরা ওকে ম্যানেজ করব, বা কিভাবে ডায়াগনোসিস করব। তাহলে ডায়াগনোসিসে একটু মানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে 14 to 15 উইকস হচ্ছে আইডিয়াল টাইম ফর ডায়াগনোসিস, এবং এইগুলোর ক্ষেত্রে ডেফিনিট মানে আলট্রাসোনোগ্রাম হচ্ছে ডেফিনিট। যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য কনফার্মেটরি টেস্ট ফর অ্যানেনকেফালি, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো 4D আলট্রাসোনোগ্রাম। ঠিক আছে, 4D আলট্রাসোনোগ্রাম বা হচ্ছে হাই রেজলিউশন আলট্রাসোনোগ্রাম করে আমরা হচ্ছে কি এটা ডায়াগনোসিস করতে পারি। কখন আইডিয়াল টাইম, 14 to 15 উইকস। কেন, কারণ হচ্ছে লেস দ্যান যদি 14 উইকস হয় ইউজুয়ালি ক্রেনিয়াল ভল্ট তখনও কমপ্লিটলি ফর্ম করে না, এই কারণে। আর হচ্ছে মোর দ্যান 14 উইকস হয়ে সাধারণত হচ্ছে ক্রেনিয়াল ভল্টটা কমপ্লিট হয়, এই কারণে আমি হচ্ছে এই সময়টায় দেখলে হচ্ছে কি এটা আইডিয়াল টাইম। হ্যাঁ, 14 উইকস অনওয়ার্ড এরকম করে বললে ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে। এখন তাহলে আমি ডায়াগনোসিস করে ফেললাম, এবার আমি তাহলে কেমন করে ডায়াগনোসিসের পরে কিভাবে ম্যানেজ করবো। তবে তার আগে আমাকে জানতে হবে যে এইরকম একটা অ্যানেনকেফালি বাচ্চা হলে তাহলে কি কমপ্লিকেশন নিয়ে সে আমার কাছে প্রেজেন্ট করতে পারে। হোয়াট আর দ্য মানে কমপ্লিকেশন, এই যে বলছিলাম না যে কমপ্লিকেশন বলবো, তো কমপ্লিকেশন করবো। তাহলে কমপ্লিকেশন কি হতে পারে, যেমন হাইড্রামনিয়াস সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, হাইড্রামনিয়াস সবচেয়ে বেশি হয় এইখানে। এখন আমরা কমপ্লিকেশন বলছি। ঠিক আছে, কমপ্লিকেশনের মধ্যে ম্যাটার্নাল কমপ্লিকেশন, ফিটাল কমপ্লিকেশন এরকম বললে বেশি ভালো হয়। ম্যাটার্নাল কমপ্লিকেশন কি হবে, ম্যাটার্নাল কমপ্লিকেশনের মধ্যে এন্টিপার্টাম, যেমন পলিহাইড্রামনিয়াস, প্রিটার্ম লেবার, ম্যালপ্রেজেন্টেশন, পোস্টডেটেড হয়ে যেতে পারে। ঠিক আছে, আর হচ্ছে ইন্ট্রাপার্টামে হচ্ছে প্রলং লেবার হতে পারে, অবস্ট্রাকটেড লেবার, শোল্ডার ডিস্টোসিয়া, এবং পোস্টপার্টামে হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ। আর ফিটাল কি হতে পারে, ইনকম্পিটেবল টু লাইফ, ইউজুয়ালি ফিটাল হচ্ছে ইনকম্পিটেবল টু লাইফ। ব্যাস এই। তাহলে কিভাবে ম্যানেজ করব, মানে আমরা এটা যেহেতু কাউন্সিলিং করব, যেটা একটা লিথাল কন্ডিশন, সো অফার টার্মিনেশন, এটা হচ্ছে গিয়ে প্রথম কথা। তারপরে ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফার্স্ট যেহেতু অবস্টেটিক্যাল ম্যানেজমেন্ট করব, এন্টিনাটাল কেয়ারের তার কিছু নাই, তাহলে এটা আলাদা করে এন্টিনাটাল কেয়ার নাই। যেহেতু আমি এটা ইরেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ আমাকে হচ্ছে গিয়ে টার্মিনেশনে যেতে হবে, এই কারণে আমার এন্টিনাটাল কেয়ার বলে এখানে কিছু নাই, এর হলো অবস্টেটিক্যাল কেয়ার আছে। অবস্টেটিক্যাল কেয়ারের মধ্যে কি থাকতে হবে, এখানে কনফাইন টু দ্য বেড থাকতে হবে, কারণ কি সাধারণত ম্যালপ্রেজেন্টেশন হতে পারে এদের, এবং এটা আর্লি রাপচার অফ মেমব্রেন হতে পারে, এই কারণে আমরা ওকে বেডে রাখবো। অ্যানালজেসিয়া দিব, আইভি ফ্লুইড দিব, এবং প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক দিব যদি প্রলং লেবার হওয়ার চান্স বেশি থাকে, এই কারণে। আর প্রলং লেবার হলে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। ব্লাড রেডি রাখতে হবে, সিনিয়র অবস্টেটিশিয়ান এটা কন্ডাক্ট করবে। ঠিক আছে, এই। আর সেকেন্ড স্টেজে শোল্ডার ডিস্টোসিয়া হতে পারে, তাই না, বলেছিলাম। কেন শোল্ডার ডিস্টোসিয়া হতে পারে, কারণ কি মাথাটা তো যেহেতু ভল্ট নাই, ছোট্ট কিন্তু বডি তো ঠিকই আছে, এই কারণে বডিটা আটকে যেতে পারে। ছোট্ট মাথাটা একটু হয়তো লাগলো 6 cm হলো, সেখান থেকে পুট করে সে বেরোয় গেল, কিন্তু এইবার যেহেতু নেকটা তার হচ্ছে কনস্ট্রিক্টেড, যার কারণে নেক তো আর বল ভাল্ব অ্যাকশন করতে পারে না, বল ভাল্ব অ্যাকশন না করার কারণে সে ঠেলা দিতে পারবে না, যার কারণে কি হবে, লেবারটা
প্রোগ্রেস করবে না, যার কারণে প্রলং লেবার হবে এবং শোল্ডার আটকে যেয়ে শোল্ডার ডিস্টোসিয়া হবে। তো এই কারণে ক্লিডোটমি করা লাগতে পারে। শোল্ডার ডিস্টোসিয়ার রিস্ক থাকলে, শোল্ডার ডিস্টোসিয়া হলে ক্লিডোটমি করব। আর পিপিএস হওয়ারও চান্স থাকতে পারে, এই জন্য আমাকে সমস্ত মেজার রেডি রাখতে হবে। এমটিএসএল করব, আর পিউপ্রিয়ামের ক্ষেত্রে মিল্ক সাপ্রেশন করব, যেমন ক্যাবারগল 0.5 মিলিগ্রাম আমরা স্ট্যাট দিয়ে দিতে পারি। আর এছাড়া সাইকোলজিক্যাল আপসেট থাকতে পারে, কনসালটেশন করব সাইকোলজিস্টের সাথে। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আমার কথা।